শুভ সকাল সবাইকে। আজ 12 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ভাঙ্গার মির্জাপুরে রাতে প্রতিবেশীর আক্রমণে খুন গৃহবধূ, আহত মা, চাঞ্চল্য এলাকায়। দুষ্কৃতীর তাণ্ডবে লন্ডভন্ড শিলচর মেডিকেলের ডায়ালিসিস ইউনিট, 9টি মেশিন ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত পরিষেবা। জড়িত অন্দরের লোকেরাই। অন্তর্গাত তথ্য মেনেই এগোচ্ছে পুলিশি তদন্ত। অপরাধীদের ধরতে কড়া নির্দেশ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর, খবর রাখছেন মন্ত্রী কৌশিক। অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে চাপড়ে আমসুর প্রতিবাদ। আমসু বেশি হুলস্থুল করলে আরও বেশি উচ্ছেদ, বললেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দিতে জেলা পরিষদ গঠনে এজেন্ট নিয়োগের দাবি কংগ্রেসের। এবং সর্বশেষ খবরটি হলো, আজ হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের দ্বিতীয় সভা। মাওলানা সারিমুলকে মাঠে নামিয়েও অনিশ্চয়তায় কংগ্রেস। বিরোধী শিবিরে ভাঙ্গন ধরিয়ে ফায়দা তুলতে পারে বিজেপি। এবারে শুনুন বিস্তারিত খবর। বদরপুর থানা এলাকার মির্জাপুর মান্দপড়া গ্রামে রবিবার গভীর রাতে এক লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মধ্যরাতে প্রতিবেশীর হাতে প্রাণ হারালেন 2 সন্তানের মা সজনা বেগম। এদিকে মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন সজনার মা রেনু বিবি। এই ঘটনায় ভাঙ্গা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। সাজনা বেগমের মা রেনু বিবির অভিযোগ, রবিবার রাত 11:30টায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শেরালিপুর গ্রামের সুনামিয়ার ছেলে সাব্বির অসৎ উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে তার ঘরে প্রবেশ করে ঘরে ঢুকে সজনা বেগমের পর সাব্বির ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। অস্ত্রের আঘাতে মেয়ে সজনা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে তিনি মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন। সাব্বির রেনু বিবির শরীরে উপর্যুপরি আক্রমণ করে তার হাতে পায়ে ধারালো অস্ত্রের কূপ লাগে। তিনি আহত অবস্থায় চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন জমায়েত হন, কিন্তু হামলাকারী ততক্ষণে পালিয়ে যায়। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন জমায়েত হয়ে দেখতে পান সজনা বেগমের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে, আর ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। বিষয়টি দেখে স্থানীয়দের আশঙ্কা হয় সজনা বেগমের মৃত্যু হয়েছে। তারা থানায় খবর দেন। বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজনা বেগমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় এবং জখম রেনু বিবিকে চিকিৎসার জন্য প্রথমে শ্রীগৌরী হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। রেনু বিবি আরও অভিযোগ করেন, হামলাকারী গত কদিন ধরে তার মেয়ের সম্মানহানির চেষ্টা করছিল, তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। নিহত সজনার স্বামী বাহারউদ্দিন ব্যবসা সূত্রে ডিমাপুরে থাকেন। স্ত্রীকে কুপিয়ে খুন করার ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েছেন। তিনি ঘটনায় জড়িত সাব্বিরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জোরালো দাবি জানান। বাহার জানান, হামলাকারী সাব্বির গত কয়েকদিন ধরে তার পরিবারের সঙ্গে প্রতারণা করে নানা ধরনের অসুবিধা সৃষ্টি করে আসছিল। এদিকে ঘাতক সাব্বির আহমেদ ঘটনার পর ভাঙ্গা পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করে। ভাঙ্গা পুলিশ ফাঁড়ি থেকে সোমবার তাকে বদরপুর থানার পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। বদরপুর পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এদিকে ময়নাতদন্ত শেষে বিকেল 3টায় সজনা বেগমের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। 2 ছেলের মা সজনা বেগমকে শেষবারের মতো দেখতে মানুষের ভিড় জমে ওঠে। সন্ধ্যা 6:30টায় জানাজার নামাজ আদায় করে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে তাকে। ঘটনাটি নিয়ে ভাঙ্গা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হলো, অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে চাপড়ে আমসুর প্রতিবাদ। আমসু বেশি হুলস্থুল করলে আরও বেশি উচ্ছেদ, বললেন মুখ্যমন্ত্রী। বঙ্গীয় মূলের মুসলমানদের টার্গেট করে অমানবিক উচ্ছেদ অভিযান ও বাংলাভাষী মুসলমানদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিলাসীপাড়ার চাপড়ে বিশাল প্রতিবাদী সমাবেশ করল আমসু। সংখ্যালঘু ছাত্র সংগঠনের উদ্যোগে সোমবার আয়োজিত এই প্রতিবাদী সমাবেশে হাজার হাজার লোকের সমাগম ঘটে। আমসুর বিশাল প্রতিবাদী সমাবেশ থেকেই সংগঠনের নেতা রেজাউল করিম সরকারকে বিলাসীপাড়া পুলিশ আটক করে এ নিয়ে প্রতিবাদ স্থলে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় রেজাউল করিম হুঙ্কার ছুড়েন, কোনো বাধা আমসুর আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। এদিন এর আগে প্রতিবাদ স্থলে আমসু নেতা রেজাউল করিম তার উদাত্ত ভাষণে আক্রমণের লক্ষ্য করে নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বাংলাদেশি বাংলাদেশি বলে চিৎকার করছেন,
সেই বাংলাদেশিদের আসামে জায়গা করে দেওয়ার ব্যবস্থা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা মুখ্যমন্ত্রীর জানা উচিত। তিনি বলেন আমসু বাংলাদেশিদের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের নাম করে বাংলাভাষী মুসলমানদের উপর অত্যাচার কিছুতেই সহ্য করা হবে না বলে হুঙ্কার ছুড়েন তিনি। আমসু নেতা বলেন, মুখ্যমন্ত্রী সহ একাংশ লোক মিয়া বলে যে প্রচার করছেন, সেই মিয়া নামে কোনো জাতি নেই। মিয়া হচ্ছে একটি সম্মানীয় শব্দ, সম্মানসূচক হিসেবে মিয়া শব্দ ব্যবহার করা হয়। কিন্তু যারা লুঙ্গি টুপি দাড়ি দেখে মিয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন 10 বছর পর এই মিয়ারাই অসমীয়া জাতিকে ধরে রাখবে। মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে করিম বলেন, মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের রাজনীতি করে অসমীয়া জাতিকে ধ্বংস করতে চাইছেন। সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে মুসলমানদের লক্ষ্য করে অমানবিক উচ্ছেদ অভিযান শুরু করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী জানেন 26-এ তার ভোট বৈতরণী পার হওয়া কঠিন, তাই নিজের গদি সুরক্ষিত করে রাখার জন্য অসমীয়া জাতিকে ধ্বংস করে হলেও 26-এর নির্বাচন জয়ের লক্ষ্য হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে আমসুর প্রতিবাদকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমসুর প্রতিবাদে মানুষ জমায়েত হোক আর কিছু হোক, তাতে তার কিছু যায় আসে না। সরকার উচ্ছেদ করবে বলেছে, উচ্ছেদ করবেই। আমসু যত বেশি হুলস্থুল করবে, উচ্ছেদ তত বেশি হবে বলে হুঙ্কার ছুড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার কোনো সংখ্যালঘুকে উচ্ছেদ করেনি, মিয়ার বিরুদ্ধে উচ্ছেদ চালাচ্ছে। যেসব মিয়া বনাঞ্চল বিজিআর পিজিআর জবরদখল করে বসেছে, তাদের বিরুদ্ধে উচ্ছেদ চলছে। তিনি বলেন, মিয়াদের চরের জমি দেওয়া হয়েছে, আসামের অর্ধেক জমি চর, সেই চরে কোনো অসমিয়া বাঙালি বড় বিহারি লোক যায়নি। কিন্তু চর থেকে গিয়ে উজান আসামের শিবসাগর যোরহাট গোলাঘাটে জমি জবরদখল করলে অসমীয়ারা থাকবে কি করে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পরবর্তী খবর, দুষ্কৃতীর তাণ্ডবে লন্ডভন্ড শিলচর মেডিকেলের ডায়ালিসিস ইউনিট, 9টি মেশিন ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত পরিষেবা। জড়িত অন্দরের লোকেরাই। অন্তর্গত তথ্য মেনেই এগোচ্ছে পুলিশি তদন্ত। অপরাধীদের ধরতে কড়া নির্দেশ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর, খবর রাখছেন মন্ত্রী কৌশিকও। চিকিৎসায় গাফিলতি অথবা স্বাস্থ্য পরিষেবা নিয়ে ঝামেলা হয়, চিকিৎসক রোগীদের মধ্যে বিতণ্ডা বাঁধে, পড়ুয়াদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়, কখনো কখনো ভাঙচুর পর্যন্ত গোড়ায়। পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণেও আসে। তাই বলে একেবারে প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ ইউনিটে রাতের অন্ধকারে হানা দিয়ে তাণ্ডব চালানো, মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি চিকিৎসার দামি সব সরঞ্জাম ভেঙে চুরমার করে দেওয়া। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইতিহাসে এর আগে কখনো এমন কাণ্ড ঘটেছে কিনা তা মনে করতে পারছেন না কেউ। সোমবার দুপুরে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই গোটা উপত্যকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে দুষ্কৃতীরা শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিটে ঢুকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দামি যন্ত্র ভেঙে চুরমার করে দেয়। সোমবার সকালে ইউনিটের দরজা খোলার পরই ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সংবাদ মাধ্যমের পক্ষে যোগাযোগ করা হলে তিনি এমন ঘটনায় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করে পুলিশকে সঠিক ও দ্রুত তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান। রাতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা শিলচর মেডিকেল কলেজ পরিচালন সমিতির সহ সভাপতি কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা তো সরাসরি মানুষকে অসুবিধার মধ্যে ফেলার কাজ। সকালে খবর পেয়ে কাছাড়ের এসএসপি ও মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। অপরাধীদের ধরতে পুলিশকে সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়েছে, ডগ স্কোয়াডও গিয়েছিল। আমি নিশ্চিত খুব শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতী, এবং তারা ধরা পড়লেই এর নেপথ্যের রহস্য প্রকাশ্যে আসবে। ঘটনা নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, একই সঙ্গে বহু প্রশ্নেরও জন্ম দিয়েছে। হঠাৎ করে ডায়ালিসিস ইউনিটে নজর পড়ল কেন দুষ্কৃতীদের? কেন তারা শুধু যন্ত্র সরঞ্জাম নষ্ট করার চেষ্টা করলো? ওই ইউনিটের কোনো দামি সরঞ্জামই চুরি যায়নি। ঘটনার সময় নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? সিসিটিভি ক্যামেরাই বা কাজ করছিল কিনা? এসব প্রশ্নই প্রাথমিকভাবে উঠে এসেছে, যার কিছুটা হলে উত্তর খোঁজার চেষ্টা করছে সংবাদ মাধ্যম। ঘটনাটি নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তার সঙ্গে কথা বললে তিনি জানান, ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে দ্রুত তদন্ত করে অপরাধীদের আটক করার নির্দেশ দিয়েছেন।
এসএসপির কথা থেকে একটা ব্যাপার স্পষ্ট, এই হামলায় জড়িত মেডিকেল কলেজের অন্দরেরই একটি চক্র, যারা বেশ কিছুদিন ধরেই কলেজ ক্যাম্পাসে একটা অন্তর্ঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই একই অন্তর্ঘাতের তথ্য শোনা গিয়েছে শিলচর মেডিকেল কলেজের বিধ্বস্ত অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তের কথাতেও। সাংবাদিকদের সঙ্গে এদিন কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, এটা নিশ্চিত অন্তর্ঘাত, এছাড়া আর কিছুই হতে পারে না। পুলিশ ও কর্তৃপক্ষের অন্তর্ঘাতের তথ্য কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়, বরং গোটা ঘটনাক্রম ভালো করে পর্যবেক্ষণ করলে এই কাণ্ডে মেডিকেল কলেজের অন্দরের লোকেরাই যে জড়িত তা স্পষ্ট হয়। কেন? শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিট রয়েছে মেডিসিন বিভাগের 3 তলায়। সেখানে পৌঁছতে হলে সামনের গেট দিয়ে ঢুকতে হয়, তাও আবার বেশ কয়েকটি সিঁড়ি ডিঙ্গিয়ে। সেখানে হোমগার্ড যেমন মোতায়েন থাকেন, ঠিক একইভাবে প্রতিটি তলায় সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। দুষ্কৃতীরা বিষয়টি ভালো করে জানতো। এছাড়া গোটা ওই মেডিসিন বিভাগের তল্লাট তারা হাতের তালুর মতো চেনে। তাই সামনের দিকে না গিয়ে তারা বিল্ডিংয়ের পেছনের দিকে একটি লোহার সিঁড়ি দিয়ে ওই ডায়ালিসিস ইউনিটে গিয়ে ঢুকে। অর্থাৎ ওই দুষ্কৃতীরা জানতো সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, বিল্ডিংয়ের পেছনে কোনো সিসি ক্যামেরা নেই। তারা এটা জানতো পেছনের দিকে একটি লোহার সিঁড়ি রয়েছে। সাধারণত এ ধরনের বড় বিল্ডিংয়ে ইমার্জেন্সি এক্সিট হিসেবে এই সিঁড়িগুলো ব্যবহার হয়ে থাকে। এসব ভালো করে জেনেই তারা পেছনের সিঁড়ি দিয়ে উপরে উঠে এবং কাঁচ ভেঙে ডায়ালিসিস ইউনিটে হানা দেয়। নিশ্চিন্তে ভাঙচুর চালিয়ে তারা আবার পেছনের দরজা দিয়ে গা ঢাকা দেয়। এখন প্রশ্ন, ডায়ালিসিস ইউনিটকে ধ্বংস করে কার কী লাভ? এর সহজ উত্তর, সরকার মেডিকেল কলেজে বিনা পয়সায় অত্যন্ত জটিল ও বেসাপেক্ষ এই সুবিধা দিচ্ছে। এতে করে শহরে অন্যান্য বেসরকারি বাণিজ্য প্রতিষ্ঠানে থাকা ডায়ালিসিস পরিষেবা মার খাচ্ছে। একসময় শিলচর মেডিকেলে কোনো রোগীর ডায়ালিসিসের প্রয়োজন পড়লেই ভেতরে থাকা দালালরা সক্রিয় হয়ে পড়ত। তারাই শহরের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে রোগীর যোগাযোগ করিয়ে দিয়ে মোটা অঙ্কের কমিশন কামিয়ে নিত। এই দালালরা যে শুধু বাইরে থেকে আসা সাধারণ লোক তা কিন্তু নয়, তাদের অনেকে আবার মেডিকেলেই কর্মরত। এখন সরকার গোটা একটা ডায়ালিসিস ইউনিট খুলে দেওয়ায় এবং সেটি আবার অ্যাপোলোর মতো নামী সংস্থা পরিচালনা করায় বাইরের ব্যবসায়ী সহ ওই দালালরা মার খাচ্ছে। তারা তো আর মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে বাইরে রোগী পাঠাতে পারছে না। সম্ভবত হামলা চালিয়ে গোটা ডায়ালিসিস ইউনিট নষ্ট করে দিয়ে যাতে সেই পুরনো ব্যবসা ফের চালু করা যায়, তার জন্যই এমন হামলা। আরেকটি তথ্য শোনা যাচ্ছে, বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে মেডিকেলের অন্দরেই একটা চক্র সক্রিয় রয়েছে। তারা যে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে অধ্যক্ষের উপর চাপ সৃষ্টি করে থাকতে পারে, যাতে করে তিনি চাপের মুখে বিদায় নেন। এই ঘটনার পর ডক্টর ভাস্কর গুপ্ত সত্যি সত্যি শিলচর মেডিকেলের অধ্যক্ষ পদে সরে যেতে চাইলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এখন আসা যাক শিলচর মেডিকেলের নিরাপত্তার বিষয়টি নিয়ে। এসএসপি মাহাত্মার কাছেই জানা গেল গোটা প্রতিষ্ঠানটির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র 30 জন হোমগার্ড। কিছুটা বিস্ময় প্রকাশ করে এসএসপি মাহাত্মা নিজেই জানালেন, 1 বছর আগে শিলচর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে 60 জন হোমগার্ড মোতায়েন ছিলেন। হঠাৎ করে মেডিকেলের পরিচালন সমিতি হোমগার্ডের সংখ্যা 1 লাফে অর্ধেক কমিয়ে 30 করে দেয়। এটা কেন করা হলো তা আমার বোধগম্য হয়নি। এত বড় একটি ক্যাম্পাস মাত্র 30 জন রক্ষী দিয়ে সামাল দেওয়াটা মোটেও সম্ভব নয়। পরিচালন সমিতি হয়তো খরচে লাগাম টানতে এই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু একটি মেডিকেল কলেজের নিরাপত্তা গুরুত্বপূর্ণ না খরচ, তাও ভেবে দেখার সময় এসেছে। ইদানিং কিন্তু শিলচর মেডিকেলে বেশ কয়েকটি চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। গত বুধবার থেকে টানা 3 দিন কোনো না কোনো বিল্ডিং থেকে চুরির খবর মিলেছে। যেমন বুধবার মেডিসিন বিভাগের আইসিইউ থেকে জেনারেটরের ব্যাটারি চুরি হয়ে যায়। দ্বিতীয় দিন ব্লাড সেন্টার ও মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিল্ডিং থেকে একইভাবে 2টি ব্যাটারি চুরি হয়। শুক্রবার সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে চুরি হয়েছে জেনারেটরের ব্যাটারি। অভিযোগ, সব ক্ষেত্রেই গঙ্গুর পুলিশ ফাঁড়িকে অভিযোগ জানানো হলেও তারা কোনো ব্যবস্থাই নেয়নি। এসব চুরের সঙ্গে গতরাতে সংঘটিত ভাঙচুরের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়, কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা বলে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। আর যদি দুষ্কৃতীরা এভাবে জেনারেটরের ব্যাটারি চুরি করে নিয়ে যেতে পারে, ডায়ালিসিস সেন্টারে দেদারে হামলা করে নষ্ট করে দিতে পারে কোটি কোটি টাকার দামি যন্ত্র সরঞ্জাম, তবে তো কাল এই ক্যাম্পাস থেকে নবজাতক শিশুও চুরি হতে পারে, অথবা আরও জঘন্য কোনো অপরাধের ঘটনাও সংঘটিত হতে পারে। প্রাথমিকভাবে অবশ্য এসবই অনুমান। তদন্তে নেমে পুলিশও এসব অনুমানকেই ভিত্তি করে এগোচ্ছে। কাছাড়ের এসএসপি জানালেন, আমরা গোটা ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।
দুদে অফিসারদের কাজে লাগানো হয়েছে। যেহেতু সিসিটিভি ফুটেজ নেই, তাই ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে ওই ইউনিটে থাকা হাতের ছাপ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। আশা করি আগামী 2-1 দিনের মধ্যেই দুষ্কৃতীদের আমরা ধরতে পারব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।